আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট আটক, দেশ কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বলছেন রাজনীতিবিদরা। রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, 2 জন গ্রেফতার। ভাষা আন্দোলনের ধারাবাহিকতাতেই স্বাধীন বাংলাদেশ, ভাষার মাসের সূচনায় 52 শহীদদের স্মরণ। মহামারী এড়াতে প্রকৃতি পরিবেশ সংরক্ষণের পরামর্শ, করোনার প্রভাব কাটাতে অণুজীব বিজ্ঞানীদের ভূমিকার আহ্বান। এবং শুদ্ধ সঙ্গীত ঘিরে নতুন প্রজন্মের বুনিয়াদ দৃঢ় করার অঙ্গীকার, ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই খেয়াল উৎসব সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে উৎসর্গ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং প্রেসিডেন্টকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। রাজধানী নেপিদো ও ইয়াঙ্গুনে সেনা টহল চলছে। পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দেশ কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বলছেন রাজনীতিবিদরা। সাবরিনা হাসানের রিপোর্ট। নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও দেশটির সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। এমনকি দুদিন আগেও সেনা সমর্থকরা ইয়াঙ্গুনে মিছিল করে। নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা আজ, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করতে সরকারকে আহ্বান জানায়। শেষ পর্যন্ত সোমবার সংসদ সদস্যরা প্রথম অধিবেশন করার আগেই আটক হলেন দলের নেত্রী অং সান সুচি। দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট সহ কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি মুখপাত্র জানিয়েছেন, সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে মনে হচ্ছে। এমনকি দেশটির টেলিভিশন সম্প্রচার, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে সেনাবাহিনী। মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। এমন সময় এই রাজনৈতিক টানাপোড়েন যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের তালিকা চূড়ান্ত করতে মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনা চলছিল। সাবরিনা হাসান, চ্যানেল আই। রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, 29 জানুয়ারি ওই ছাত্রী তার বন্ধুদের সাথে উত্তরার একটি রেস্টুরেন্টে যান। সেখানে তাকে নেশাদ্রব্য খাওয়ানোর পর ধর্ষণ করা হতে পারে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় একটি বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে মেয়েটি মারা যান। মামলায় উল্লেখ, 5 আসামির 1 আসামি শনিবার সন্ধ্যায় মারা গেছেন। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সে সময়ের পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে শাসকদের বাধ্য করে বাঙালি। এরই ধারাবাহিকতায় দানা বাঁধে স্বাধিকার স্বাধীনতার চেতনা। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সকল আন্দোলন সংগ্রামে ছিল ভাষা আন্দোলনের প্রেরণা আর সাহস। ভাষার মাসে তাই 52 শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাঙালি। মিথিলা নাজরিনের রিপোর্ট। 1935 সালের ভারত শাসন আইনে ইংরেজি ছিল ব্রিটিশ ভারতের দাপ্তরিক ভাষা। 1947 আগস্টে ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে মুসলিম লীগ। এই সময় বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত তুলে ধরেন বিজ্ঞজনেরা। 1948 মার্চে উর্দুর পক্ষে জিন্নার বক্তব্য পূর্ব বাংলায় ভাষাভিত্তিক আন্দোলনকে আরও বেগবান করে। ভাষাভিত্তিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 1952 সালের 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে জীবন দেন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউল, সালাম সহ নাম না জানা অনেকে।
আর ভাষাভিত্তিক এই আন্দোলনই ছিল স্বাধীনতাকামী বাঙালির প্রেরণার উৎস। 1999 সালে ইউনেস্কোর ঘোষণার মাধ্যমে 21শে ফেব্রুয়ারি লাভ করে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা, যা বাংলাকে বিশ্বময় আরও ছড়িয়ে দেয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ভবিষ্যতে করোনা ভাইরাসের মতো মহামারী এড়াতে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনলাইনে আন্তর্জাতিক সম্মেলনে তারা বলেন, করোনা মহামারী মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনা পরবর্তী প্রভাব কাটিয়ে উঠতে মাইক্রোবায়োলজিস্টদের অবদান রাখতে হবে বলেন বক্তারা। আফরোজা হাসির রিপোর্ট। অণুজীব বিজ্ঞান, করোনা ভাইরাস ও সমসাময়িক বিষয় নিয়ে প্রথমবারের মতো অনলাইনে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। এতে বিশ্বের 26টি দেশের 168 জন বিজ্ঞানী অংশ নেন। করোনা ভাইরাসের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় অণুজীবের গুরুত্ব তুলে ধরেন গবেষকরা। The microbiologists of this country are neglected and accept discrimination in the job sectors. প্রকৃতি ও পরিবেশের বিপর্যয়ের কারণেই করোনা ভাইরাসের মতো মহামারী হয় বলে মন্তব্য করেন বক্তারা। কোভিডের যেই কর্মকাণ্ড বলি অথবা যে ধরনের প্রভাব বলি, যেই প্রভাবটা এসছে, এটা তো মূলত আমাদের এই পরিবেশকে আমরা অবজ্ঞা করেছি বলেই হয়েছে। এবং আমাদের এই প্রজন্ম বলি, পরবর্তী প্রজন্ম বলি, সব প্রজন্মকেই কিন্তু আমাদের কিন্তু এই শিক্ষা কার্যক্রমের মধ্যে, কারিকুলামের মধ্যে কিন্তু পরিবেশ প্রকৃতির শিক্ষাটাকে ইনক্লুড করতে হবে এবং এটাকে জোর দিতে হবে। আমাদের যেমন এগিয়ে আসতে হবে, তার সাথে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। কিন্তু কারণ এই তরুণ সমাজ যদি এগিয়ে না আসতো, মুক্তিযুদ্ধ যদি না করতো তারা, তাহলে কিন্তু এই দেশটি স্বাধীন হতো না। কিন্তু অন্য যারা আছে তারা কিন্তু সংখ্যায় কম, তরুণ সমাজ সবচেয়ে বেশি ছিল। তো এখনো কিন্তু এই যেই পরিবেশ প্রকৃতির যে যুদ্ধ আমাদের দেশটাকে নিয়ে, যে আমাদের দেশকে ভালো রাখতে হলে কিন্তু আমাদেরই এগিয়ে আসতে হবে। আমরা যখনই এগিয়ে আসব, তার সাথে সাথে কিন্তু তরুণ সমাজকে অবশ্যই সম্পর্কিত করতে হবে এবং যখনই তরুণরা এগিয়ে আসবে তখনই কিন্তু এটা সাকসেসফুল হবে। চলমান মহামারী মোকাবেলায় মাইক্রোবায়োলজিস্টদের অবদান তুলে ধরে তাদের মূল্যায়নের আহ্বান জানান বক্তারা। করোনা ভাইরাস বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের মহামারী প্রতিরোধে মাইক্রোবায়োলজির শিক্ষার্থীদের গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। বৈশ্বিক সংকট মোকাবেলায় মাইক্রোবায়োলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদেরকে উৎসাহী করতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত করা প্রয়োজন। অণুজীব বিজ্ঞানীগণ আমাদের স্বাস্থ্য খাতের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সিভিল সার্ভিসে তাদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে সরকার। তারা বলেন, মহামারী প্রতিরোধে গবেষণা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। ভাষার মাসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও হলো শাস্ত্রীয় সঙ্গীতের বড় আয়োজন ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব। অষ্টম উৎসবটি উৎসর্গ করা হয়েছে বাংলা খেয়ালের জনক প্রয়াত সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে। বরাবরের মতো রাতভর চলে উৎসব। কোভিড-19-এর কারণে সীমিত পরিসরে হয়েছে এবারের আয়োজন। দেশ বিদেশের বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতা চ্যানেল আইয়ের পর্দায় ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই বাংলা খেয়াল উৎসবে সরাসরি যুক্ত হন। এবার ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি।
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান সরকার। যুক্তরাষ্ট্রে সোমবার থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এই আদেশ জারি করে। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষিদ্ধ করে দিচ্ছে। অনেকগুলো ইউরোপীয়, আফ্রিকান এবং অন্যান্য দেশ থেকে ভ্রমণকারীদের জার্মানিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বে মোট আক্রান্ত 10,35,00,000-এর বেশি, মৃত্যু 22,35,000 ছাড়িয়েছে, সুস্থ 7,50,00,000-এর বেশি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড রিফাত অটোস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় বাঘের আক্রমণে স্বামী হারানো বিধবা নারীদের কম্বল সহায়তা দেওয়া হয়েছে। সুন্দরবন নির্ভরশীল সংগ্রামী মানুষগুলোর জন্য এ উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্থানীয় প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। সুন্দরবনের বাঘের আক্রমণে স্বামী হারিয়েছেন খুলনার কয়রা উপজেলার অনেক নারী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্রাণ হারানোর পর সংগ্রাম করে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা। সরকারের পাশাপাশি তীব্র শীতে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। কম্বল সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয়ভাবে বাঘ বিধবা নামে পরিচিত নারীরা। 2009 সালে বাঘের আক্রমণে জঙ্গলে যেই মারা যায়, মাছ ধরতে যেই যান আমপান ঝড়ে বা নদীর ভাঙনে বাঁধ ভেঙে গেছে, তাতে করে আমাদের ঘর বাড়ি জায়গা জমি তেমনি কিছু নেই। আর যাহা কিছু বানিয়েছিলাম তা সব নষ্ট হয়ে গেছে। আমাকে দিন দেখেছি, কি বলবো, শ্বশুর বাবা কিছু শুনি না। আমি যেরকম স্বামী হারাইছি এরকম কেউ না হয়। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোকে এই ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। যাদের স্বামীদের বাঘে জীবন গেছে বাঘের আক্রমণে, তারা কিন্তু একেবারে অসহায়, তাদের দেখার কেউ থাকে না। আজকের যে উদ্যোগ, এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই। আজকের যে আয়োজনটি ছিল, সেই আয়োজনে যে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন তারাও বিষয়টি শুনে মানবিকভাবে এবং আন্তরিকভাবে এগিয়ে এসেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে কোনো মানুষ যাতে শীতের কাপড়ের জন্য কষ্ট না পায়, এই জন্য বাঘের কবলে পড়ে যারা নিহত হয়েছে সে বাঘ বিধবা মহিলাদেরকে কম্বল দিয়েছে। সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এগিয়ে আসছে, এই জন্য জেলা প্রশাসন এবং সরকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। করোনা পরিস্থিতির শুরু থেকে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের মাঝে ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সুন্দরবনের উপর নির্ভরশীল এই অঞ্চলের জনগোষ্ঠীর অনেকেই প্রাণ হারিয়েছেন বাঘের আক্রমণে। সেই সকল বাঘ বিধবাদের শীত নিবারণে সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এগিয়ে এসেছে, যা শীত লাঘবে কিছুটা হলেও প্রশান্তি দেবে বলে মনে করছেন এই অঞ্চলের মানুষ। সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর পাড় থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। পঞ্চগড়ের আমলাহারে সমন্বিত কৃষি খামার গড়ে বছরে কোটি টাকা আয় করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হোসেন। ওই খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মাছের একটি পুকুর দিয়ে শুরু, অল্প দিনেই কাঙ্ক্ষিত লাভ পেয়ে পর্যায়ক্রমে 12টি পুকুরে মাছ চাষ সম্প্রসারণ করেন আবুল হোসেন। পুকুর পাড়ে শুরু করেন ফল ফসলের আবাদ। পুকুর পাড়েই গড়ে তুলেছেন গরু ও মুরগির খামার। আমার এখানে এখন 35 একরের মতো জমি, আমি তার কাটা দিয়ে ঘেরাও করি। এখানে এখন 24,000 সুপারির গাছ, আপনার কলার গাছ গাড়িছি 5,000, পেঁপের গাছ 8,000-এর মতো, আর লটকুর গাছ আছে আপনার 1600, এইগুলা সব গাড়িছি। আমলার গাছ আছে 300, এইগুলা চাষ করতেছি। প্রতিটা পুকুরের পাড়গুলোতে আপনার বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। তারপরে এর মধ্যে আমরা মিশ্র চাষও করি, যেমন আদা, আপনার সুপারি, তারপর লটকো, আমরা এবং বেদানা ডালিম যেটা। তো আমরা আসলে সুপারি এগুলা থেকে আমরা এখনও কোনো বেনিফিট পাইনি, কারণ এগুলা লাগানো 2 বছর হলো। আশা করি আর 2 বছরের মধ্যে আমরা ফল পাবো আর কি। এই খামারে কাজের সুযোগ হয়েছে প্রায় 20 জন কৃষি শ্রমিকের। বাগানে কাজ করে অনেক সুখে আছি। বাইরে কাজ করতে কোনদিন কাজ পাই, কোনদিন পাই না,
এই হাবিব ভাইয়ের বাগানে হওয়াতে 4 থেকে 500 টাকা হাজিরা পাই। এসব দেখে খুব ভালো লাগলো যে আসলে কিভাবে করা সম্ভব, এগুলো ওনারা কিভাবে করলেন এগুলো শিখলাম। হাবিব ভাইয়ের এগুলো দেখে আমরা ওদের কাছে সাজেশন নিই এবং ওর কাছে সাজেশন নিয়ে আমরা বাসায় আমরাও এগুলো গাড়ছি আর কি, আদা বা পেঁপে। পুকুর পাড়ে ফল ফসলের চাষাবাদ সবসময় লাভজনক হতে পারে বলছে কৃষি বিভাগ। আপনারা জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 1 ইঞ্চি জায়গা খালি না রাখার যে ঘোষণা দিয়েছেন, তার লক্ষ্য রেখেই আমরা তার পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় যে জায়গাটা যে জিনিসটা সবচেয়ে স্যুট করে, আমাদের আসল উদ্দেশ্য হলো যে কৃষকদেরকে সেবা দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। আমরা পঞ্চগড়ে এই কাজটি ধারাবাহিকভাবে করতে যাচ্ছি এবং করে যাচ্ছি। খামারে উৎপাদিত জৈব সার ফল ফসল আবাদে ব্যবহার করছেন আবুল হোসেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জয়পুরহাটের ঐতিহাসিক পাথরঘাটায় মাজার উন্নয়নের নামে শতবর্ষী 4টি রেন্টি করই গাছ কেটে ফেলেছে মাজার কমিটি। গাছগুলো কেটে ফেলায় আশ্রয় হারিয়েছে নানা প্রজাতির পাখি। দূর দূরান্ত থেকে মাজারে আসা আগন্তুকরা বিশ্রাম নিতে পারছেন না গাছের ছায়ায়। শফিউল বারী রাসেলের রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটায় অবস্থিত হযরত মুহাম্মদ নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহের মাজার। 11টি শতবর্ষী রেন্টি করই গাছে ঘেরা ছায়া সুনিবিড় মাজার চত্বর। দর্শনার্থী ও ভক্তদের বিশ্রামের অনুষঙ্গ ছিল গাছগুলো। তবে উন্নয়নের নামে হঠাৎ করে 4টি গাছ কেটে ফেলেছে মাজার কমিটি। মাত্র 2,70,000 টাকায় বিক্রি দেখানো হয়েছে গাছগুলো। যদিও এখানকার ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে কাজ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শনার্থী ও স্থানীয়রা। গাছের নিচে মানুষ অনেক আশ্রয় পাইতো। আমরা এখানে বসে গাছের আরামে বসে মনোগঞ্জি একটু রেস্ট করতাম। এইরকম একটা প্রাচীন গাছ কাটলে 100টা গাছ লাগালো তার সমকক্ষ হবে না। একটা গাছই হবে 1 লাখ টাকা, সে 2 গাছ কিনবে ভাবে 80,000 টাকা বিক্রি হয়। নিয়ম মেনেই গাছ কেনার দাবি করেছে ঠিকাদার। বহুজন লোক দেখার পর আমার কাছে দরদাম হয় 70,000 টাকা দিয়ে মাজার কমিটির কাছে আমি নিছি। মাজার কমিটির নেতারা জানিয়েছেন মাজারের উন্নয়নে পর্যায়ক্রমে সবগুলো গাছই কাটা হবে। এর আগে বেশি 2টা, সেটা 2 লাখ, এবারে বেশি কেবল 80,000 কমিটির সিদ্ধান্ত মূলে বিক্রয় করে মাজারের উন্নয়ন কাজের জন্য। ইচ্ছা ছিল যে গাছগুলো জীবিত রাখা যায় কিনা, কিন্তু আস্তে আস্তে মরা শুরু করে এবং এই এলাকার রেন্টি গাছগুলো সবই মরে যাচ্ছে, যার কারণেই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিচালনা কমিটির মধ্যে থেকে কারা কেটেছে না কেটেছে এটা তাদের বিষয়। যদি আমাদের কাছে এরকম কোনো কেউ অভিযোগ লিখিতভাবে দায়ের করে তা আমরা খতিয়ে দেখে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বাকি গাছগুলো সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেল, চ্যানেল আই। এবার এই ভ্যালি খেলার খবর।